আমি বহরমপুরে একটা সময় রেগুলার যাতায়াত করতাম। রেগুলার। গুড ইভিনিং বিশালাক্ষী। তো রেগুলার যাতায়াত করতাম বহরমপুরে, এবং না, আজকে তুমি একদম ঠিকঠাক টাইমে এসেছো। তো বহরমপুরে যাতায়াত করতে আমাকে স্টেশনে নামিয়ে, স্টেশন থেকে যখন আমি নামতাম অনেক সময়, তখন হাত খরচ বাঁচানোর জন্য বা হাঁটার জন্য অনেক সময় আমি মনে করতাম আমার পকেট মানিও বাঁচবে, তখন বিয়ে হয়নি, এবং আমার হাঁটাটাও হবে। তো সেই সময় আমি হাঁটতাম স্টেশন থেকে কিছুটা, এবং আমাদের মানে যেখানে পোস্টমর্টম হয়, যেখানে লাশ কাটা হয়, পোস্টমর্টম হয়, সেই ঘরের পাশ দিয়ে আমাদেরকে যেতে হতো, এবং বিভৎস একটা দুর্গন্ধ মানে নাকে আসতো। প্রত্যেকবারই দেখতাম যে কোনো না কোনো ভ্যান বা কিছু একটা রাখা আছে, কিছু জন মাথায় হাত দিয়ে বসে আছে, একটা কান্নাকাটি রোল, একটা পচা গন্ধ, কোনো শবদেহ তখন নামছে, মানে এইরকম কিছু জিনিস, কিছু লোক গ্যাদারিং করে আছে। এই যে জিনিসগুলো দেখতে দেখতে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলাম। হ্যাবিচুয়েটেড হয়েছি বললে ভুল হবে, আসলে ব্যাপারটা হচ্ছে যে দেখতে দেখতে হয়তো মেনে নিয়েছিলাম কিছুটা, কিন্তু এই নয় যে জিনিসটাকে খুব স্বাভাবিকভাবে নিতাম। জিনিসটা সব সময়তেই আমাদের কাছে খুব একটা মানে খারাপ লাগতো, যে কার বাড়িতে সর্বনাশ হলো, কে মারা গেল, কার অ্যাক্সিডেন্ট হলো, কারণ অ্যাক্সিডেন্টাল ডেথ ছাড়া তো কখনোই পোস্টমর্টম হয় না, মানে যেগুলোতে সন্দেহ থাকে সেগুলোতেই হয়। ব্যাস, এইটুকুই আমি বলবো। এরপরে যাব ঘটনাতে। আরেকটা ইনফরমেশন তোমাদের দিই, যদিও তোমরা জানো, ইনফরমেশন দেওয়ার কোনো দরকার নেই, তবুও বলছি যে পোস্টমর্টম যে রুম, তাতে ডাক্তার থাকে একজন, মানে ডাক্তার থাকে, সেটা ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে লোকজন থাকতে পারে ইচ্ছা করলে, যদি খুব কোনো সাংঘাতিক কোনো কেস হয় বা কোনো বড় যারা নাম করার লোক তাদের কোনো কেস হয়, প্রভাবশালী লোকেদের কেস হলে, তা নাহলে এমনি ডাক্তারই থাকে। আর তার ইনস্ট্রাকশনে কিন্তু একজন মানে ওই ডোম জাতীয় যারা আর কি সৎকার করে, তারা কিন্তু লাশ কাটে। এটা কিন্তু আমরা সকলেই মোটামুটি জানি। এইটুকুই বলার ছিল। এরপরে ঘটনাতে চলে যাই। কার কাছ থেকে কি ঘটনাটা কখন জেনেছিলাম সেটা নয় উৎসই থাকলো, সেটা নাই বা বললাম। শুধু গল্পটা কেমন লাগছে, তোমাদের ঘটনাটা কেমন লাগছে সেটা আমাকে জানিও। কারণ ঘটনাটা শুনলে, যখন ঘটনাটা আমি শুনেছিলাম তখন আমি একটু ভয় পেয়েছিলাম। তোমরা আশা করি তার ব্যতিক্রম হবে না, কারণ অত সাহসী তোমরা কেউই নয়। কারণ আমি যদি ভয় পাই, তোমরা অবশ্যই ভয় পাবে, এইটুকু গ্যারান্টি আমার তরফ থেকে। তো একজন ডাক্তার, যে কিনা ওই রুমে দিনের পর দিন দেখছে যে বডি কাটাছেঁড়া হচ্ছে, তাতে কোথাও কোথাও আঘাতের চিহ্ন আছে, সে নিজেই নিজের মৃত্যুকে ডেকে এনেছে, সুইসাইড করেছে। থ্যাংক ইউ নাসরিন, ভালো আছি। তো নিজেই নিজেকে শেষ করেছে, মানে সুইসাইড করেছে না, কেউ তাকে মেরেছে, কারণ মারার কতগুলো চিহ্ন থাকে। যেমন সে তাহলে বাঁচতে চাইবে, তার নখের ভিতর বা তার কিছু একটা, তার বডিতে যদি সে রেপড হয় তাহলে কিছু একটা জিনিস সিমেন্টস থাকবে। সেই সমস্ত কিছু দেখে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যুটা কিভাবে হয়েছে, মৃত্যুটা ঘটিয়েছে বা মৃত্যুটা ঘটেছে কিভাবে। কেউ ঘটিয়েছে না সে নিজেই ঘটিয়েছে, না কেউ প্ল্যান করে ঘটিয়েছে, না সে নিজেই ঘটিয়েছে। যাই হোক, এইরকম দিনের পর দিন যখন একটার পর একটা কাটাছেঁড়া মরা দেহ নিয়ে কাউরির সামনে হয়, তখন আস্তে আস্তে তার মনটা শক্ত হতে বাধ্য, এবং সেই গন্ধটাও তার শরীর, নাক, মানে তার ঘ্রাণ সে পেতে পেতে তার মন, মস্তিষ্ক সবকিছুই যেন। হ্যাঁ, আমি লাইভ করছি সাগরিকা, আমি পরে তোমাকে ফোন করছি। হ্যাঁ, আচ্ছা। তো মন, মস্তিষ্ক সবই কিন্তু মেনে নিতে বাধ্য যে তার এটা কাজ, তাকে এটা করতে হবে। কিন্তু তার মধ্যে একটা মরা দেহ, সেই দেহটার তার আর কোনো প্রাণের অস্তিত্ব নেই। এখানে ওটি চলছে না যে সে বাঁচবে কি মরবে সেটা নিয়ে কোনো টেনশন থাকবে, কারণ সে অলরেডি সে মরে গেছে। একটাই সেখানে অন্য ঘটনা থাকবে, যেটা হচ্ছে যে
তার প্রিভিয়াস কি ঘটনাটা ঘটেছে, সে কোন রকম অত্যাচারিত হয়েছে। অত্যাচারিত তো সে হয়েছেই, সে কাউরির দ্বারা শারীরিকভাবেই হোক বা মানসিকভাবেই হোক। কারণ সে যদি মৃত্যুকে বরণ করে, মানে সে যদি সুইসাইড করে, বরণ বলবো না, সুইসাইড করে, তাহলে এটা ধরে নিতেই হবে যে সে অত্যাচারিত মানসিকভাবে হয়েছে বা প্রিভিয়াসলি হয়তো শারীরিকভাবে হয়েছে। আর যদি তাকে মেরে ফেলা হয় তো অবশ্যই তাকে শারীরিকভাবে টর্চার করা হয়েছে। কেউ সে বাঁচার চেষ্টা করেছে, কতটা শেষ সময় তার অসহায় লেগেছে, কি কি মনে হয়েছে, এগুলো চিন্তা করলে সত্যি মাথা ঠিক থাকা সম্ভব না। হ্যালো পিয়ালি, ওয়েট করছিলাম, জানতাম তুমি লাইভে জয়েন করবে। তো একটা পোস্টমর্টম ঘরের গল্প বলছি, জাস্ট আমি শুরু করেছি, এখনো পর্যন্ত কিছুই বলা হয়নি। একটা পোস্টমর্টম ঘরে একজন ডাক্তার থাকে, একজন ডাক্তারের ইনস্ট্রাকশনে লাশ কাটে এবং ফরেন্সিক ডিপার্টমেন্টে কিছু লোক থাকতে পারে, কারণ যেহেতু সেই সবগুলো কেসগুলো খুব সন্দিগ্ধজনক মনে হয় বলেই, এবং তার বাড়ির লোক বাইরে ওয়েট করে রিপোর্ট কি হচ্ছে সেটা দেখার জন্য। এইটুকুই বলেছি। এইবার এইরকমই একদিন একটা সকাল সকাল লাশ এসে উপস্থিত হয় লাশ কাটা ঘরে, এবং কিছুক্ষণ ওয়েট করার পর যখন ডাক্তার এবং সেই ডোম সমেত সমস্ত লোক, তখন মানে কয়েকজন লোক, গুটি কয়েক লোক যাদের দরকার আছে ওই ঘরে, হ্যাঁ হ্যাঁ ইন্টারেস্টিং গল্প, খুব ভালো লাগবে দেখো। যখন ঘরে ঢোকে, যখন লাশটা কাটা হচ্ছে, যখন কাপড়টা সরানো হচ্ছে, সাদা কাপড় দিয়ে মোড়ানো আছে সেটা সরানো হচ্ছে, এবং তার জামা কাপড়গুলো সরিয়ে খুলে তাকে কাটা হচ্ছে, এসব জায়গাগুলো কাটা হচ্ছে, এগুলো কেটে কেটে দেখা হয়, আর চিহ্নগুলো দেখা হয়, ছবি তোলা, মানে কতগুলো আঘাতের চিহ্ন আছে, তার বাঁচার কোনো সে চেষ্টা করেছিল কিনা, তার নখ, বললাম তো নখ, দাঁত সমস্ত কিছু চেক করা হয়, তার কাটা হয় পেট, তখন তার শরীরে কোনো বিষ প্রয়োগ হয়েছে কিনা, স্টমাক, সবকিছু দেখা হয়। হঠাৎ করে ডাক্তারের চোখ যায় সেই মেয়েটির দিকে, এবং ডাক্তার কিছুক্ষণের জন্য ভীষণ অন্যমনস্ক হয়ে যায়। অন্যমনস্ক কেন হয়ে যায়, আমি কেন আসতে বললাম কথাটা, আমিও অন্যমনস্ক হয়ে গেলাম বলতে গিয়ে। কারণ আমি সেই ডাক্তারের মানসিকতা, মানে সেই মন মস্তিষ্ক চিন্তাটা চিন্তা করছিলাম যে সে কি চিন্তা করছিল সেই মুহূর্তে। ডাক্তার সেই মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়। অসম্ভব সুন্দরী একজন মহিলা, বয়স 22 বা 23, তার বেশি নয়। যখন সে একটা লাশ কাটা ঘরে নিথর দেহ হয়ে পড়ে আছে, তাকে দেখে তার মনে কি আর উদয় হতে পারে? তার মনে তো কোনো বাজে চিন্তা উদয় হতে পারে না, কারণ একটা মানুষের কখনো বাজে চিন্তা এই একটা অসহায় দেহকে দেখে হতে পারে না। ডাক্তার সেই সময় সেই দেহটাকে দেখে ভাবছিল, এত সুন্দর যদি এই মৃত অবস্থায় সেই দেহটাকে লাগে, তাহলে যখন সে বেঁচে ছিল সে কেমন দেখতে ছিল? আচ্ছা, সে কেমন করে কথা বলতো? সে কোন কথায়, হ্যালো টুম্পা, ওয়েলকাম টু মাই লাইফ, সে কেমন করে, একটা লাশ কাটা ঘরের গল্প বলছি, লাশ কাটা ঘরে একটা বডি দেখে একটা ডাক্তারের চিন্তা হচ্ছে, জাস্ট শুরু করলাম। এত সুন্দর সে ডেড বডিটা, যে সেই ডেড বডি দেখে ডাক্তার মনে করছে এই ডেড বডিটা যদি এত সুন্দর দেখতে হয়, যদিও তার শরীরের মধ্যে মানে একটা যন্ত্রণার একটা ছবি, যন্ত্রণা একটা প্রকট হয়েছে তার চেহারার মধ্যে, একটা কালচে ভাব, কিন্তু এত সুন্দর যে দেখতে। সে যখন বেঁচে ছিল, তখন সে যখন হাসতো, তখন তাকে কেমন লাগতো? আচ্ছা, ও কি শান্ত ছিল না খুব কথা বলতো? এইটুকু একটা মেয়ে কি করে মারা গেল? এত সুন্দর দেখতে যখন সে বেঁচে ছিল, যখন সে রাস্তা দিয়ে যেত, কেউ তাকে প্রপোজ করেনি? তারও তো স্বপ্ন ছিল, তারও তো মন ছিল, তারও তো চাহিদা ছিল। এই সব চিন্তাগুলো কত দূর সে লেখাপড়া করেছে, কারণ চেহারার মধ্যে একটা বেশ খুব বড় লোকের মেয়ে মনে হচ্ছে না, সফিস্টিকেটেড একটা লুক তা বলবো না, তবে চেহারার মধ্যে একটা কোথাও একটা মনে হচ্ছে যে সে যেন একেবারেই তার গোবর মস্তিষ্ক ছিল না, বুদ্ধিদীপ্ত চেহারা। এই কথাটা ভাবতে ভাবতেই যখন যে লাশ কাটছে
সে বলছে ডাক্তারবাবু বলুন, আপনি দেখুন। ও তখন সম্বিত ফিরেছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো আজকে এই কাজে এসেছি, আমার তো এগুলো ভাবার কথা না, এখন কাজে এসে তো আমার অন্য মানুষ হওয়ার কথা নয়। থ্যাংক ইউ নন্দিতা। তো ঠিক আছে, রাস্তায় দেখো আমার মতো। তো যাই হোক, মেয়েটা যখন ডাক্তার দেখলো, যখন দেখলো যে না, মেয়েটা নিজেই আত্মহত্যা করেছে এবং তার স্টমাকে বিষ পাওয়া গেছে এবং তাকে কেউ জোর করে যে খাওয়ায়নি, তবে তাকে যে কেউ বিষপ্রয়োগটা জোর করে করেনি সেটা বোঝা যাচ্ছে। যে হ্যাঁ দেখো, আমাকে মুগ্ধ হয়ে দেখো, তো তাকে যে কেউ জোর করে বিষপ্রয়োগ করেনি সেটা বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে সে নিজে থেকেই খেয়েছে। এবং সেই অনুযায়ী সেই রিপোর্ট যাই হোক, অনেকক্ষণ ধরে তাকে দেখার পর তার দেহে কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো রেপ কেস নয়, তার কোনো প্রেগনেন্সি ছিল না, এটাও দেখা হয় প্রেগনেন্সি আছে কিনা। সে এটা কোনো একটা কারণে আঘাত পেয়ে হয়তো সে নিজেই আত্মহত্যা করেছে। যাই হোক, এই রিপোর্ট দেওয়ার পর ডাক্তার কিন্তু বাড়িতে যখন ফিরলো, তখন কিন্তু হ্যাঁ ইমোজি আমি দেখেছি। তো তখন কিন্তু সে ডাক্তার কিন্তু ওই মেয়েটার কথায় বারবার চেষ্টা করছে চিন্তা করব না, কারণ ওরা না ওই দেহ কাটা ছেঁড়া দেখতে দেখতে অতই গন্ধতে, তারপরে আর আমরা একদিন যদি ঘরে থাকি তাহলে হয়তো আমরা সেই দিন পরের দিন পর্যন্ত হয়তো খেতে গেলে গা গুলি উঠবে, কিন্তু ওদের অভ্যেস হয়ে যায়। এবং ডাক্তারদের সত্যি সত্যি অনেক কিছু অভ্যেস হয়ে যায়, সব ডাক্তারদেরই, সেটা যে ডিপার্টমেন্টেরই হোক না কেন, সব তাদের সাবজেক্ট যাই হোক না কেন, সব ডাক্তারদেরই কিন্তু সহনশীলতা এই ব্যাপারে অনেক বেশি আমাদের সাধারণ মানুষের থেকে। তো সেই ডাক্তার তোমার বারবার কেন জানি না ওই মেয়েটার কথাই, কফি শপে গিয়ে কফি খাচ্ছে যখন, খুব খিদে পেয়েছিল, সারাদিন কিছু খাওয়া হয়নি আর বেশ অন্যমনস্ক তাকে দেখাচ্ছে। তার একজন বন্ধু বললো, কি হয়েছে তোর আজকে? তখন বললো যে না কিছু হয়নি, তেমন কিছু হয়নি। তো ও তার বলতে পারছে না যে ওই ডেড বডিটাকে নিয়েও চিন্তা করছে। বাড়িতে ফিরেও বারবার চিন্তা করতে লাগলো যে ওর কি এমন মানে দুঃখ ছিল যে সে মারা গেল, সে কি আরেকবার বাঁচার জন্য চেষ্টা করতে পারতো না? যদি সত্যি তাকে কেউ আঘাত করেও থাকে, সব মানুষ তো সমান নয়, তাকে কদর করার ভালোবাসার মানুষও তো থাকতে আছে পৃথিবীতে। কোন দুঃখে সে মারা গেল? তার প্রেগনেন্সিও আসেনি, তা সে রেপটও হয়নি। তো বোঝা যাচ্ছে না, হয়তো প্রেম ঘটিত কোনো কারণ হতে পারে, বা বাড়িতে কোনো অভাব দারিদ্র বা কিছু একটা কারণ তো আছেই তার পিছনে, যেটা কারণটা বোঝা যাচ্ছে না। সেটা দেখার কাজ পুলিশের বা তার বাড়ির লোকের, সেটা এই ডাক্তারের দেখার কাজ না। ডাক্তারের রিপোর্ট ডাক্তার করে দিয়েছে। মেয়েটাকে নিয়ে চিন্তা করতে করতে সেই রকম সেদিনটা তো চলে গেল। এরপরে ও যখনই কাজে যায়, ডাক্তারের নাম ছিল ধরে নাও অনির্বাণ যখনই কাজে যায় তখনই কিন্তু সেই মেয়েটাকেও চিন্তা করে। এবং মেয়েটাকে জানি না কেন ও সব দেহের মধ্যেই ও খোঁজে। আচ্ছা, ওর থেকে, যদিও যেটা খোঁজা উচিত নয়, আচ্ছা এর থেকে কোনো সুন্দর দেহ কখনো লাশ হিসাবে পড়ে থাকতে দেখেছে? কাটা ছেঁড়া হতে দেখেছে? কারণ মৃতদেহ কাটার সময় তো কোনো মায়া দয়া করে কাটা হয় না, জাস্ট ফাড়া হয়, ফাড়া। তো দেখেছে? না, দেখেনি। সব দেহর সঙ্গেই যেন ওর একটা মনে মনে মানে একটা অবচেতন মনে তুলনা চলে আসে। এই করতে করতেই একদিন হঠাৎ করে রাত্রিবেলায় ডাক্তার স্বপ্ন দেখে ওই মেয়েটিকে, মানে অনির্বাণ স্বপ্ন দেখে ওই মেয়েটিকে। দেখে যে একটা অন্ধকার ব্যাকগ্রাউন্ড, যেন কালো একটা ব্যাকগ্রাউন্ডে একটা কোনো, যেমন একটা কোনো স্টেজ লাইট থাকে না, স্টেজ লাইট, যেটা আমরা ছবি তোলার সময়তেও, আমরা সেলফি তোলার সময়তেও আমরা দেখি না, পোর্ট্রেট, তার মধ্যে থাকে স্টেজ লাইট বলে একটা অপশন থাকে, যে কালো ব্যাকগ্রাউন্ড একটা লাইট ফোকাস যেন পড়েছে, ওই মেয়েটা যেন শুয়ে আছে, চাদর ঢাকা দেওয়া, আর চাদরটা হঠাৎ করে উড়ে গেল এবং মেয়েটার দেহটা শুয়ে আছে এবং মেয়েটা যেন হঠাৎ করে উঠে বসছে। এবং সেটা দেখা মাত্রই ডাক্তার ভয়ে ঘুম ভেঙে উঠে পড়ে এবং দেখে যে প্রচন্ড ঘাম হচ্ছে, কারণ ওই অন্ধকার একটা লাইট পড়েছে জোরালো, মেয়েটার দেহ শুয়ে আছে, হঠাৎ করে একটা লাশ উঠে পড়লো, এটা তো অস্বাভাবিক। এবং সেটা দেখে
তার মাথায় আর সৌন্দর্য ব্যাপারটা আসে না, তার মাথায় শুধুমাত্র একটাই আসে যে অশরীরী। এবং সে কিন্তু জাস্ট ঘামতে ঘামতে একদম ঘুম ভেঙে উঠে জল টল খায় এবং রীতিমতো অসুস্থ বোধ করে। বাকি রাতটা আর প্রায় ঘুমই হয় না। কিন্তু এখানেই যদি ব্যাপারটা শেষ হয়ে যেত, তাহলে আজকের হানা টেলসের এই গল্পটা আমার সন্ধেবেলার তোমাদেরকে বলার মতো বোধহয় কিছুই থাকতো না। একটা সাধারণ একটা ছোট্ট ঘটনা হিসাবেই থাকতো। ও এবার থেকে প্রায় স্বপ্ন দেখতে শুরু করে। আসলে স্বপ্ন তো কিছুটা কেন অনেকটাই আমাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করে। আমরা যা ভাবি, যা চাই, যা ভয় করি, যা বিশ্বাস করি, যা বিশ্বাস করতে চাই, যেরকমটা স্বপ্নে দেখি অনেকটা কাছাকাছি তার মানে এটা। এবং ও যেহেতু মেয়েটাকে নিয়ে চিন্তা করে সচেতন মনে এবং অপচেতন মনে, মেয়েটাকে প্রায় ও স্বপ্নে দেখে। কোনো সময় দেখে রাস্তা দিয়ে যাচ্ছে, মেয়েটার পাশ দিয়ে হেঁটে চলে গেল একটা আলতো হাসি হেসে। কোনো সময় দেখে কোনো শপিং মলে ও শপিং করছে, পাশে একজনের সঙ্গে ধাক্কা লাগাতেই ও এক্সকিউজ মি বলে তাকিয়ে দেখে মেয়েটিও যেন শাড়ি কিনছে। মেয়েটি ওর দিকে তাকালো না, কিন্তু ও দেখলো ওই মেয়েটি শাড়ি কিনছে। সব সময়তেই কিন্তু মেয়েটার যে চেহারাটা ওর কাছে কিন্তু মনে হয় অস্পষ্ট, মানে ঝাপসা। যেহেতু ওর মনে আছে যে মেয়েটা জীবিত নয়, সেহেতু খুব প্রমিনেন্ট কিন্তু ওকে কোনো সময় ও দেখতে পায় না। ওর মানে একটা অদ্ভুত স্বপ্নের মধ্যেও দেখতে পায় সব সময় যে মেয়েটিকে ও রাস্তায় দেখছে, কোনো সময় ওর অফিসে মানে ওর চেম্বারে দেখছে, কোনো সময় ও ডিফারেন্ট লুকে শপিং মলে, কোন সময় সিনেমা হলে দেখে যে সিনেমা দেখছে, পাশের সিটে হঠাৎ করে অন্ধকারে তাকিয়ে দেখে মেয়েটা ওর দিকে এমনি করে তাকিয়ে বসে আছে, মানে একভাবে তাকিয়ে বসে আছে, মেয়েটা কিন্তু সিনেমা দেখছে না। এবং যখনই ও দেখে ওর শরীরের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি অনুভূত হয়। তখন থেকে ছেলেটার মনে হতে লাগে যে যা হয়েছে, যা হওয়ার হয়ে গেছে, আর এই মেয়েটাকে নিয়েও ভাবতেও চায় না, স্বপ্নও দেখতে চায় না। কারণ সেই মেয়েটার দেহ কবেই তো সৎকার হয়ে গেছে এবং সেই মেয়েটার কি সে চেনেও না, নামটাও সে ভুলে গেছে। তখন নামটা এন্ট্রি করেছিল ঠিকই, কিন্তু নামটা তার মনে নেই, সে নামটা ভুলে গেছে। তাহলে কেন ওই মেয়েটাকে নিয়ে সে বাড়াবাড়ি ভাবে দেখছে? ওরা এর থেকে তখন কি হয়, তখন আর কোন রকম মানে ফ্যান্টাসি কাজ করে না। তখন ওই ওয়ার্ল্ড থেকে, ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে বেরিয়ে ও তখন বাস্তব জীবনে এসে মনে হয় যে একটা মৃত মেয়েকে নিয়ে কেন আমি স্বপ্ন দেখছি, আমার স্বপ্ন দেখে লাভটা কি, আমি কি ফিরে পাবো না ওকে বাঁচাতে পারবো? ও কিন্তু বারবার সেখান থেকে বেরোতে চায়। কিন্তু আমাদের মনের উপর যদি আমাদের অতটাই কন্ট্রোল থাকতো, তাহলে আমরা সকলেই একটু সাধারণ থেকে অসাধারণ হয়ে যেতাম। আমরা প্রত্যেকেই সাধারণ মানুষ, আমাদের চিন্তার উপর অতটা কন্ট্রোল আমাদের নেই। আমরা অনেক সময় অনেক কিছু দেখি যেটা আমরা দেখতে চাই না। ঠিক ছেলেটাও মাঝে মাঝে, আমি বলছি না রোজ, এবং ওর এখানে একটা প্রভাব পড়ে, ওর চেহারা, ওর কাজ, ওর খাওয়া দাওয়া, ওর শরীর স্বাস্থ্য। এক এক সময় ওর বমি হতে শুরু করে, ওর শরীরের মধ্যে একটা অদ্ভুত ধরনের অসুস্থতা, যেখানে ও ডাক্তারও জানে ও অসুস্থ নয়, ও এমনি ফিজিক্যালি ফিট, প্যারামিটার সব নর্মাল, সেখানে ওর কোনো লিভারের প্রবলেম নেই, কিন্তু একটা বমি হওয়া, একটা কোথাও গিয়ে শরীরের মধ্যে একটা উইকনেস, একটা অন্যমনস্ক, যেটা কিনা একদমই এই পেশায় চলে না। খাওয়া দাওয়ার একটা কিরকম একটা অদ্ভুত ধরনের মানে অনীহা। চেম্বার বলতে আমি বলতে চাইছি যেখানে আর কি কাজ করে আর কি, মানে ওই যে মানে ওই লাশ কাটা ঘরে ওর যখন কাজ করছে, ওর সামনে দেহ কাটা হচ্ছে, ওর কিন্তু এক এক সময় ও একদম হারিয়ে যাচ্ছে। ওই মেয়েটার কথাও চিন্তা করছে, তার আগের দিন রাত্রিবেলা হয়তো স্বপ্ন দেখেছে, এরকম একটা। এমনকি এরপর থেকে ওর মাঝে মাঝে ফাঁকা বাড়িতে, অন্ধকার বাড়িতে ওর চলাফেরা করতে, ওর হাঁটা চলা করতে, ওর বাথরুমে রাত্রিবেলায় যেতে, মানে যে কোনো জায়গায় চট করে যেতে একটা কেমন যেন ভয় ভয় অনুভব করতে থাকে। কিন্তু যেটা কিনা ওর পক্ষে কোনোদিনই ছিল না। কারণ আমি একটাই বলছি, ওর পেশায় এটা, ও তো দেখে অভ্যস্ত, তাহলে কেন ওর এরকম মনে হবে? এইরকম পর্যন্ত যখন চলছে, তখন ও বারবার মনে করছে টাইম হিলস, সময় হয়তো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, সময় হয়তো একদিন
সবকিছু ভুলে যাবে। এই একটা ট্রমা হয়তো লেগেছে, বা একটা অশরীরীর সঙ্গে বা একটা মৃত দেহর সঙ্গে কাউরি প্রেম হতে পারে কি জানি। ভালোবাসা এমনই জিনিস যেটা কোনোদিনই কোনো জায়গাতেই কোনো ডেফিনেশনে তাকে ব্যক্ত করা যায় না। একটা ভালোবাসা একটা ভার্স্ট জিনিস, কাকে দেখি কার কেন কি ভালোবাসা হয়। একটা দেওয়ালে একটা আঁকিবুকি একটা লেখার মধ্যেও তুমি, যেটা আমরা ছোটবেলায় করতাম, আমি জল ছেটাতাম, জল ছিটিয়ে দেখতাম যে নানা রকম আকৃতি মনে হতো। আমি তো খুব একা ছোটবেলায় কাটিয়েছি, এবং সেই চরিত্রগুলোর সঙ্গে আমার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হতো। আমি কথা বলতাম, খেলা করতাম। আমার খেলার ধরনটাই ছিল অদ্ভুত ধরনের। পেন্সিল দিয়ে না, কিন্তু জল ছিটিয়ে একটা আকৃতি করে তাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা। ও হয়তো একটা এরকম অদ্ভুত শরীর, একটা অদ্ভুত মানুষের সঙ্গে ভালোবাসায় জড়িয়ে পড়েছে, যার কোনো অস্তিত্বই নেই। যার অস্তিত্ব যখন ছিল তখন ওর সঙ্গে কোনো রকম দেখাশোনা হয়নি। যদি দেখাশোনা হতো তাহলে হয়তো মেয়েটার এই পরিণতি হতো না। যদি দেখাশোনা হতো তাহলে হয়তো মেয়েটা ওর জীবনে আজকে সত্যি থাকতো, আজকে ওর জীবনে তার অস্তিত্ব থাকতো। এইটাও তো মেয়েটাকে নিয়ে চিন্তা ভাবনা করা। মানে ও যত ওই আউট অফ ট্র্যাক ভাবতে চাইছে, ততই ওই একটা জায়গার মধ্যে কিন্তু আটকে যাচ্ছে। মানে ওই জায়গার মধ্যে, ওই গণ্ডির মধ্যে ওকে একটা অজানা শক্তি বা ওর ইচ্ছে বা ওর কল্পনা বা ওর অদ্ভুত ভালোবাসা, পাগলামি, যেটা সাধারণ লোকের দৃষ্টিতে, সেইখানে ওকে টেনে নিয়ে যাচ্ছে। এইবার কিছুদিন ও কিন্তু অনেকটা রিলিফ পেয়েছে, কারণ ওর ইদানিং স্বপ্ন যে আসার ফ্রিকোয়েন্সিটা সেটা কিন্তু বেড়েছে। মানে স্বপ্নটা কিন্তু ঘন ঘন আর আসছে না, অনেক পরে পরে আসছে। ওরও কাজের জীবনে আর এটা নিয়ে ভাবার, মানে স্বপ্নটা অনেক ঘন ঘন দেখছে না, ওর অনেকটা রিলিফ পেয়েছে, যাক এর থেকেও বেরিয়ে এসছে। আবার নতুন করে প্রতিদিনই তো ওদের দেহ কাটতে হয়, প্রতিদিনই তো প্রায় হয় কোনো না কোনো অ্যাক্সিডেন্টের, মানে অ্যাক্সিডেন্টাল ডেথ ওদের দেখতে হয়। একদিন জুন জুলাই মাসের দিকে প্রচন্ড বৃষ্টি। ও কিন্তু ওইখানে যেখানে ও কর্মস্থল সেখানে কিন্তু ও থাকতো না, কারণ যেহেতু ওর মা ছিল বয়স্ক, বাবা ছিল বয়স্ক এবং ও বিবাহিত নয়, ও কিন্তু ওই বাড়িতে যেত। এবং যে জায়গায় ও কাজ করতো সেই জায়গা থেকে ওর বাড়ি খুব একটা দূরে ছিল না, যাতায়াত করা যে খুব একটা অসম্ভব তাও নয়। গাড়িও ছিল না, ট্রেনই ছিল ওর কাছে মাধ্যম যাতায়াতে। একদিন জুন কি জুলাই মাসে প্রচন্ড বৃষ্টি এবং কোনো একটা কেসে ও আটকে যায়, এবং সেই কারণে রিপোর্টিং করতে করতে ওর অনেক রাত হয়ে যায়। অঝোরে সেদিন বৃষ্টি পড়ছে, যেন মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। আজকে বৃষ্টি থামার কোনো সম্ভাবনাই নেই, অসম্ভব জোরে হাওয়া বইছে, হাওয়ার সঙ্গে ভেসে আসছে ঠান্ডা একটা হিমেল একটা অনুভূতি, হিমেল একটা মানে হাওয়া, এবং তার সঙ্গে জলের ঝাপটা এবং একটা সোদা মাটির গন্ধ। কারণ অদ্ভুত ধরনের একটা কম্বিনেশন। কিন্তু এই নয় যে অনেকদিন গরমের পর বৃষ্টি হয়েছে, তখন কিন্তু বৃষ্টি মাঝামাঝি হয় জুন জুলাই মাসে, কিন্তু হ্যাঁ তার কিছুদিন আগে বৃষ্টিটা হয়নি বলেই হয়তো মাটির একটা গন্ধ, উত্তপ্ত মাটির একটা গন্ধ, এবং বৃষ্টিটা কোথাও একটা কি আরাম লাগছে, কিন্তু ওর বাড়ি ফিরতে হবে এবং লাস্ট ট্রেন, ওকে ট্রেনটা ধরতেই হবে অ্যাট এনি কস্ট। তাই ওর কোথাও একটা গিয়ে কিন্তু ভীষণ ইরিটেটিং মনে হচ্ছে, কিন্তু যখন হাওয়াটা লাগছে তখন কিন্তু ভালোই লাগছে। যাই হোক, কোনো রকমে ও স্টেশন পর্যন্ত এসে, কারণ স্টেশনের কাছেই বললাম যে ওই লাশ কাটা ঘরটা ছিল, ও যখন স্টেশনে এসে ও বসেছে তখন দেখছে একটাও কোনো লোক নেই, লাইট গুলো সমস্ত খুব মানে অনুজ্জ্বল এবং প্রচন্ড তখন অত স্টেশন এখানকার সাজানোও ছিল না, অত ঝা চকচকে স্টেশন ছিল না, এবং তেমন কোনো হকার নেই, কিছু নেই, কেউ কথা বলার নেই, টিকিট কাটার প্রশ্ন নেই কারণ মান্থলি আছে।
ট্রেন আসার যখন সময় হয়ে গেছে, যখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে বা সমস্ত কিছু হয়ে গেছে, তখন প্ল্যাটফর্ম অ্যানাউন্স করা হতো। এখন যখন প্ল্যাটফর্ম নির্দিষ্ট যে এই প্ল্যাটফর্ম লালগোলা যাওয়ার ট্রেন এই প্ল্যাটফর্মে আসবে এবং শিয়ালদা যাওয়ার ট্রেন এই প্ল্যাটফর্মে আসবে, তখন নির্দিষ্ট ছিল না, তখন ছোটাছুটি করতে হতো। তখন ও দেখছে ট্রেনের যখন হেডলাইটটা অনেক দূর থেকে দেখা যায়, একজন ট্রেনের দিকে আস্তে আস্তে করে, মানে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে করে এগোচ্ছে। ও মনে করেছে ও কোনো কম্পার্টমেন্টে উঠবে, হয়তো রিজার্ভেশন আছে বা কিছু একটা আছে, ও হয়তো সেই জায়গায় গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। একজন মহিলা, তার পরনে শাড়ি এবং প্রচন্ড ভাবে শাড়িটা উঠছে, হালকা রঙের শাড়ি, মানে হালকা, এই নয় যে সাদা, হালকা রঙের শাড়ি। তো ও দেখছে যে বৃষ্টির হাওয়ার ফলে আঁচলটা বেশ এলোমেলো হয়ে উঠছে এবং মেয়েটি কিন্তু আস্তে 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 খুব আস্তে 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 কিন্তু প্ল্যাটফর্মের দিকে ও মানে ওই আটকে এগিয়ে যাচ্ছে ট্রেনটা ধরার জন্য। ট্রেনটা তখন এইভাবে আসছে, ট্রেনটা এইভাবে আসছে আর মেয়েটি এগোচ্ছে। মেয়েটিকে কিন্তু পিছন থেকে দেখছে, একটা লম্বা বিনুনি করা এবং বেশ সুন্দর একটা, মানে অল্প বয়সী মেয়ে, দেখলে মনে হয় পিছন থেকে তো বেশ ভালোই লাগছে, বেশ সুন্দর একটা ফিগার। কিন্তু যে লাইনে আমরা মোটামুটি দাঁড়াবো, একটা তো নির্দিষ্ট লাইন আছে, তার বাইরে তো আমরা ক্রস করবো না, কারণ তার বাইরে ক্রস করলে তো আমাদের ট্রেনের যেটা ঝাপটা, ট্রেনের যেটা টান, তাতে তো আমরা কি হবে, আমরা তো লাইনের মধ্যে পড়ে যাবো, আমাদের অ্যাক্সিডেন্ট হবে। সেই লাইনটাও ক্রস করার পর যখন সামনে গিয়ে একদম দাঁড়ানোর চেষ্টা করতো, এই যে শুনছেন শুনছেন, কোথায় যাচ্ছেন, আরে আরে কি মহিলা রে বাবা, এ কি মাথাটা তো ঠিক নেই, মাথা গোলমাল আছে নাকি, রাত্রিবেলায় কেউ ওই রকম সাইডে কি দাঁড়ায় নাকি, কোনো লোক নেই, কোনো যাত্রী নেই, জায়গা পাওয়ার অত কি তারা, আপনি তো জায়গা পাবেনই, এ তো বলেই যাচ্ছে এক নাগারে, জায়গা তো আপনি পাবেন, আপনি কি করছেন, অত ট্রেন ধরার তারা কিসে, ট্রেন তো দাঁড়াবে প্ল্যাটফর্মে, তখন উঠবেন, আপনি এগোচ্ছেন কেন, এগোচ্ছেন। ও কিন্তু এগিয়ে যাচ্ছে। আর তখন ট্রেন আসতে আর কতক্ষণ লাগে, আমরা যখন একটা হেডলাইট দেখি তখন থেকে ট্রেনটা আমাদের একদম হাতের নাগালে আসতে কতক্ষণ লাগে, 1 মিনিটও না, বা 1 মিনিট। হ্যালো সুস্মিতা কুন্ডু। তো মেয়েটিকে যখন বলছে ও, এবং যখন শুনছে না ট্রেনটা পুরো একদম চলে আসছে, তখনও মেয়েটাকে বাধ্য হয়ে ও আর ছেলে মেয়ে মানে জেন্ডার ভাবতে পারেনি। থ্যাংক ইউ সুস্মিতা, তোমার চোখে আমি সবসময়তেই ভালো। তো তখন ও কোন রকম জেন্ডার ভাবেনি, ও তখন মেয়েটার হাতটা পিছন থেকে ধরে টানতে গেছে যে আরে বাবা, আগে তো জীবন বাঁচাই, তারপরে আমার সম্বন্ধে কি বদনাম করলো কি না করলো মারমে যায়, আমি আগে তো জীবনটা বাঁচাই, তো আমি তাকে জীবনটা বাঁচাবো, আমি মেয়ে বলে আর হাত ধরবো না রাত্রিবেলায়। তখন ও ধরতে গিয়ে দেখছে ও ধরতে পারলো না, ট্রেনটা তখন অলরেডি আস্তে স্লো হয়ে গেছে, মানে থামবে, আর মেয়েটি জাস্ট টার্ন নিল ওর দিকে। চিন্তা করে দেখো, ট্রেনটা স্লো ভাবে থামছে, তখনও অঝোরে বৃষ্টি, দমকা হাওয়ায় কিন্তু মেয়েটার আঁচল উঠছে, মেয়েটার হাত ধরতে গিয়ে হাতটা ফসকে গেল। মেয়েটি কিন্তু আর ওই ট্রেনের ঝাঁপালো না, মেয়েটি জাস্ট ওর দিকে হাসি মুখে টার্ন নিল, হাসি মুখে, একটা রহস্যজনক হাসি। এবং গায়ে, বুঝতে পারছো কিনা আমি জানি না, দেখো গায়ে কাটা দিচ্ছে আমার। তো মানে যখন তুমি একটা গল্প বলবে না, ঘটনা বলবে, তুমি যদি নিজেও ভিজুয়ালাইজ না করো, তুমি যদি নিজে উপলব্ধি না করে বলো, তাহলে আমি এর একদিনই বলেছিলাম গল্পটার মধ্যে প্রাণ সঞ্চার হয় না। ওই মেয়েটাই, হ্যাঁ পিয়ালি, ওই মেয়েটা, এবং অসম্ভব সুন্দর, মানে ওকে লাশ কাটা ঘরে যে মেয়েটাকে দেখেছিল বডি হিসাবে, সেই মেয়েটাই ওর দিকে হাসি মুখে তাকিয়ে জাস্ট কয়েক মুহূর্ত মেয়েটা মিলিয়ে যায়। মানে ট্রেন থেকে তখন লোক নামছে, ট্রেন রাতে ঘুম হবে, যদি রাতে ঘুম না হয় তাহলে সেটা আমার সাকসেস যে আমি তোমাকে ভয় দেখাতে পেরেছি। তখন ট্রেন থেকে অলরেডি লোক নামছে, কারণ বহরমপুরে প্রচুর লোক নামছে এবং ওটাই লাস্ট ট্রেন আমি বলেইছি। তো
ওই ভিড়ের মধ্যেই মেয়েটা হারিয়ে গেল। কিন্তু কি করে হারাবে? মেয়েটার তো কোনো অস্তিত্ব নেই, মেয়েটা তো মৃত। ও তো মেয়েটাকে লাশ কাটার ঘরে আজ থেকে 3-4 মাস আগে তার পোস্টমর্টম করে এসছে। সেম টু সেম দেখতে হয়। আর যদি সেম টু সেম দেখতেই হয়, তাহলে হাত যখন ধরতে গেল তখন হাতটা ধরতে পারলো না কেন, ফসকে গেল কেন? আর মেয়েটাই বা ওকে টার্ন নিয়ে অদ্ভুতভাবে একটা রহস্যজনক হাসি হাসলো কেন? ওকে দেখিয়ে দিয়ে গেল, ওর মনের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে গেল যে বেঁচে থাকা অবস্থায় ও আদৌ পেয়ে দেখতে কেমন ছিল, ও কতটা সুন্দরী ছিল, ও কিরকম করে সাজতো, ও কেমন করে ওকে হাসলে কতটা সুন্দর লাগতো। একগুচ্ছ প্রশ্ন দিয়ে ভিড়ের মধ্যে সেই অবয়বটা হারিয়ে গেল। যখন ছেলেটা অন্যমনস্ক হয়ে, ট্রেন তখন অলরেডি ছেড়ে দিয়েছে, ও কিন্তু এক পা করে লাইনের দিকে এগোচ্ছে। এবার ছেলেটা দেখো অ্যাক্সিডেন্ট হওয়ার মানে একদম সেই মুহূর্তে পিছন থেকে কিছু লোক একদম জাপটে, কি দাদা আপনি কি করছেন, আপনার কোনো জ্ঞান নেই? থ্যাংক ইউ বিশালাক্ষী। তো তখন ওকে পিছন থেকে জড়িয়ে ধরেছে, দাদা কি করছেন? আরে আপনার কোনো জ্ঞান আছে? ওকে তো কেউ চেনে না সেই অর্থে। আপনি যে চলে যাচ্ছেন, আপনি তো ট্রেনে চাপা পড়বেন, ট্রেন তো ছেড়ে দিয়েছে। ওর তো সেই ট্রেন আর ধরাই হলো না। ওকে রীতিমতো চোখে মুখে জল টল দেওয়ার পর ওর ভালোভাবে সেদিনটা কোনো রকম ওর জানাই নেই, কারণ একদম একটা ঘোরের মধ্যে যেন, কারণ ও নিজেও চাপা পড়তো, মানে নিজেও ট্রেনের তলায় পড়ে যেত, কারণ ওই দেখে ও অন্যমনস্ক হয়ে এগিয়ে যাচ্ছিল ট্রেনের দিকে, এবং ট্রেন তখন অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে। এবং ওকে রীতিমতো সেদিন রাত্রিবেলায় ওকে স্টেশন মাস্টারের যে ওয়েটিং রুম, সেখানে ওকে রাখা হয়, এবং জল খাবার ও কিছুটাই গলা দিয়ে জলটাই শুধুমাত্র যায়। তারপরের দিন সকালবেলায় আর কাজে আসতে পারিনি, এবং তারপরের দিন সকালবেলায় ও বাড়ি যায়, এবং শুনেছিলাম ও কিছুদিন ছুটি নিয়েছিল। এইটা ছিল আমার প্রথম একটা ঘটনা, যেটা কিনা আমি যখন শুনেছিলাম আমার একটা মিক্সড ফিলিংস হয়েছিল। মনে হয়েছিল আচ্ছা সবটাই শুনলাম আমরা, সবটাই কি জানলাম আমরা, কিছুই কি বাকি থাকলো না পড়ে? থাকলো তো, অনেক কিছু থাকলো জানতে বাকি। বলতো কি, কেন মেয়েটা এই পথ বেছে নিয়েছিল, কেন মেয়েটা আত্মহত্যা করেছিল? কারণ আমার দৃঢ় বিশ্বাস ওই মেয়েটাই ওকে দেখা দিয়েছিল, ওর সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল, এবং তারপর থেকে কখনো আর ওর স্বপ্নে কিন্তু আসেনি। কিন্তু আমরা জানলাম ওই ডাক্তারের জীবনে কি কি ঘটলো, কিন্তু প্রিভিয়াসলি মেয়েটার জীবনে কি এমন ঘটেছিল, কেন মেয়েটা নিজেকে শেষ করতে বাধ্য হয়েছিল? জানলাম কি? জানলাম না। জীবনে যেমন অনেক প্রশ্ন জানা হয় না, অনেক উত্তর পাওয়া হয় না, সেই রকম এর উত্তরটাও হয়তো একমাত্র সেই মেয়েটার কাছেই ছিল, বা যাদের কাছে ছিল তারা কোনোদিনও প্রকাশে আনবে না। কেমন লাগলো? জানতে পারলাম কিছুটা অসাধারণ বোধ, গল্প অ্যান্ড স্টোরি টেলার এই কথার মধ্যে দিয়ে। আর বাকিগুলো আজ রাতে ঘুম হবে কি, ঘুম হবে তো, এইসব কথাগুলোর মধ্যে দিয়ে বুঝতে পারলাম তোমাদের অ্যাটলিস্ট খারাপ তো লাগেনি, ইন্টারেস্টিং লেগেছে। যাক, পিয়ালি ভালো লেগেছে। আমাকে অবশ্যই যারা রেকর্ডেড দেখবে তারা কমেন্টসে বলো কেমন লাগলো। আমাদের হানা টেলসের একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদেরকে আরো বেশি করে নিয়ে এসো, ইনভাইট করো, তাদেরকে সদস্য করো, আমাদের মেম্বার করো, কারণ তারাও যেন এই আনন্দ থেকে বঞ্চিত না হয়। কারণ আমাদের অনেকজন জয়েন করেছে, আরো অনেকজন জয়েন করবে, যারা আরো বেশি সুন্দর সুন্দর অভিজ্ঞতা, কারণ দেখো যত মানুষের সমাগম হবে তত বেশি অভিজ্ঞতা শেয়ারিং হবে। এবং তোমরাও যারা এই অনুষ্ঠান দেখছো, তারা যদি কোনো জীবনে অভিজ্ঞতা করে থাকো, বা অভিজ্ঞতা সাক্ষী থেকে থাকো, বা শুনে থাকো, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করো, লাইভে এসো, বা
যারা লাইভে আসতে ইচ্ছুক নও, তারা যে কোনো আমাদের তো অনেকেই, আমরা মেম্বার, আমরা তো অনেকেই স্টোরি টেলার, যে কোনো একজনকে বেছে নাও তোমাদের স্টোরি শোনানোর জন্য। তোমাদের স্টোরি, তোমাদের যদি নাম প্রকাশে অনিচ্ছা থাকে, নাম প্রকাশ করব না, আমরা হানা টেলসে এসে সেই স্টোরিটা বলবো, সেই ঘটনাটা বলবো। দ্বিতীয় ঘটনার দিকে যাই, আর দেরি করবো না, কারণ সবসময় একটা মাথায় থাকে। আগে যেমন খুব গল্প করতাম, আগে যেমন খুব আড্ডা মেরে একটা বেশ একটা বেশ মনে হতো যে সন্ধে একটা চা আর পোস্তর বড়ার সঙ্গে একটা বেশ জমাটি আড্ডা হচ্ছে, এখন আর সেটা মনে হয় না। কারণ পোস্তর দামও যেমন বেড়ে গেছে, প্রচন্ড পোস্তর দাম বেড়ে গেছে, পোস্ত বেশি খাই না, কারণ পোস্ত খেলে কিডনির খুব একটা উপকার হয় না, সেটা বিশালাক্ষী খুব ভালো জানে। তো কারণ বড় বিশাল বড় ডাক্তার এইসব ব্যাপারেই। আর আমার হাজবেন্ডও বলে দিয়েছে পোস্ত খুব বেশি খেও না। আমি ভীষণ পোস্ত খেতাম, পোস্ত বাটা দিয়ে ভাত, মানে পোস্ত বাঙালির একটা যে অবিচ্ছেদ্য একটা পছন্দের জিনিস, সেটা আমাকে দেখলে বোঝা যায়। আমার বাবার থেকে আমি পেয়েছিলাম, কিন্তু আমি পোস্ত বাটা, বিশ্বাস করো বিশালাক্ষী, পোস্ত বাটা দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি। পোস্তর বড়া তো বাদ দাও, সেদিন তো সব ভাত খেয়ে নিতে পারি। কিন্তু পোস্ত ইদানিং কম খাই, আর ইদানিং ইন্টারনেট কানেকশনটাও এত ডিস্টার্ব করে যে সেই কারণে চেষ্টা করি তাড়াতাড়ি করে গল্পগুলোকে, যে কটাকে প্ল্যান থাকে যে বলার, সেগুলোকে শেষ করার। এবার একটা ছোট্ট গল্প বলবো, কারণ অলরেডি 40 মিনিট হয়ে গেছে, আর 20 মিনিট হয়তো সময় নেব, তোমাদের বেশি সময় নেব না। আমার দাদু ভাই ছিল 6 জন, তার মধ্যে 5 জন ভাই 5 জন বোন ছিল এই পক্ষের, দাদুর যে মা। আর আগের পক্ষ তখনকার দিনে আমার দাদুর যে বাবা, তার স্ত্রী মারা গিয়েছিলেন, স্ত্রী বিয়োগ হয়েছিল, এবং তার একটা ছেলে একটা মেয়ে ছিল। সেই সমেত আমার দাদুর মাকে বিয়ে করেছিল, এবং এই পক্ষে আবার 5টা ছেলে 5টা মেয়ে হয়েছিল, তাহলে টোটাল হলো 6টা ছেলে 6টা মেয়ে। তো দাদুর ভাইয়ের কাছ থেকে আমার এই গল্পটা শোনা। আমার দাদু সেই জিনিস সময়, ওরা জানি না কেন, দাদু সেই সময় শিপিং কর্পোরেশনে কাজ করতেন, তো অলরেডি তখন চাকরিতে ঢুকে পড়েছেন, এবং দাদুই আমার দাদুর ভাইকে, উনি ডাক্তার ছিলেন, দাদুর ভাই তাকে পরে শিপিং কর্পোরেশনে চাকরি করে দিয়েছিলেন। তখনও চাকরি পায়নি, এবং একটা গ্রামের বাড়িতে বিয়ে। তখন যাতায়াতের মাধ্যম বলতে সেই যুগে গরুর গাড়ির খুব চল ছিল। গরুর গাড়ি, একটা হ্যারিকেন, সন্ধে রাস্তা, অনেকগুলো গরুর গাড়ি, বিয়েতে বরযাত্রী যাচ্ছে। আমার দাদুর ভাইয়ের বয়স তখন খুব ইয়াং, তো ওদের একটা গ্রুপ, বন্ধুদের একটা গ্রুপ একটা গরুর গাড়িতে উঠেছে, এবং এক হাড়ি মিষ্টি টিষ্টি সমস্ত কিছু নিয়ে খেতে খেতেই যাচ্ছে, হুল্লোড় চলছে এবং প্রচন্ড রকম আনন্দ হচ্ছে। এবং বেশ আমাদের এখান থেকে, যেখান থেকে রওনা হয়েছে সেখান থেকে বাড়িটা অনেকটা দূর, যেতে সন্ধে পড়ে যাবে, এবং রাস্তার মাঝখানে কিছুটা জঙ্গল পড়বে, তাই জন্য একটু আগে রওনা হয়েছে। একটা হ্যারিকেন তো অবশ্যই আছে, অনেকগুলো গাড়ি পরপর 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 বিয়ে বাড়ির দিকে যাচ্ছে। বুঝতে পারছো তো কোন যুগের কথা বলছি? তো যখন যাচ্ছে, যেতে যেতে সারা রাস্তা ওরা বন্ধুরা প্রচন্ড রকমের ইয়ার্কি ফাজলামো, ওদের সঙ্গে যারা কাকিমা, বৌদি, মা শ্রেণীর আর কি মানুষ, বা যারা দাদা জ্যাঠা, আগেকার দিনে তো খুব শাসন ছিল, তারা রীতিমতো শুনতে পাচ্ছে তাদের গাড়ি থেকে যে ওদের গাড়িতে হুল্লোড় হচ্ছে, এবং রীতিমতো অসন্তুষ্ট, যে একটা সম্মান নেই, একটা নেই, ওই নেই। এদিকে হ্যাঁ, যার বিয়ে হচ্ছে তার মা যায়নি, কিন্তু তার মাকে নাকি বিয়ে দেখতে হয় না, কিন্তু সে ছেলেটির তো কাকিমা, জেঠিমা সবাই আছে, এবং এদেরও মা সবাই আছে, যারা যে বন্ধুরা উঠেছে এই গরুর গাড়িতে। কিন্তু ওরা কি করছে, সেই মেয়েরা যেমন আগেকার দিনে পর্দা নসীন হয়ে যেত, সেরকম কাপড় নামিয়ে দিয়েছে দুদিকে, এবং অল্প অল্প তখন ঠান্ডা আছে, এইরকম একটা ফাল্গুন মাস, তখন ঠান্ডা কিন্তু বেশ থাকতো অনেক দিন ধরে। তো হালকা হালকা ঠান্ডা, বিকেল, পরন্ত বিকেল নেমে সন্ধ্যের দিকে গেছে,
এবং রাত্রে এই 8টা সাড়ে 8টার দিকে হয়তো বিয়ে ছিল, এরকম কিছু হবে, অত ডিটেলস আমার মনে নেই। তো ওরা কিন্তু এই কাপড়টা দুদিকে নামিয়ে ওরা কিন্তু হুল্লোড় করছে, আর লণ্ঠনে একটা আবছা আবছা আলো, কারণ লণ্ঠনটা বাইরে আছে, লণ্ঠনটা ভিতরে নেই, কারণ লণ্ঠনে একটা গ্যাস আছে। লণ্ঠন মানে ওই হ্যাজাক টাইপের আর কি কিছু একটা, যেটা ওই ইয়ের কাছে আছে, গরুর গাড়ি যে চালাচ্ছে সেই তার লোকটার কাছে আছে। ওই একটা আলো আসছে, আবছা আবছা আলো, এবং তার সঙ্গে ওদের চুটিয়ে খাওয়া চলছে, এবং হয়তো সিগারেটও খাওয়া চলছে, কিছু একটা হবে। যাই হোক, সেই সব আনন্দ করতে করতে একদল অল্প বয়সী ছেলে বিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আগেও অনেকগুলো গরুর গাড়ি আছে, পিছু অনেকগুলো গরুর গাড়ি আছে। পৌঁছতে পৌঁছতে মোটামুটি 8:30 হয়ে গেছে, এবং তখন রীতিমতো ওদের, তখন তো ফোন টোন ছিল না, রীতিমতো ওদের চিন্তা, ওরা পাইচারি করছে, কারণ আর একটাই লগ্ন আছে, কিন্তু বর কেন পৌঁছয়নি। এবং বর যখন পৌঁছলো মাত্রই তাকে নিয়ে গিয়ে একদম বিয়ের আসরে দিয়ে দেওয়া হলো। ওরা বললো যে আসার পথে একটা জায়গা দেখেছে, একটা বাঁশ ঝাড় মতন, খুব সুন্দর নাকি ওদের লেগেছে, কারণ অনেকগুলো জোনাকি খেলা করছে, এরকম জিনিস দেখেছে, ওদের কাছে খুব মজা লেগেছে। মানে ওরা মনেই করেছে এই জায়গাটা আমাদের এক্সপ্লোর করতে হবে। এবং ওরা কিন্তু ওখানে অনেককে জিজ্ঞেস করছে যে হ্যাঁ রে, মানে বিয়ে দেখার কোনো মন নেই ওদের, ওদের শুধু মন হচ্ছে ওই জায়গাটা, ওই যে অনেকগুলো জোনাকি খেলা করছিল, বাঁশঝাড়, একটা কিরকম ঝিঝি পোকা ডাকছিল, ওই জায়গাটা ওরা যাবে। হয়তো ওদের তখনও কিছু বিড়ি সিগারেট খাওয়ার ব্যাপারে, মানে সিগারেট খাওয়া বা কিছু একটা খাওয়ার ব্যাপারে বাধা নিষেধ তো তখন আরো বেশি ছিল, হয়তো বড়দের সামনে খেতে পাচ্ছে না, মনে করেছে ওখানে গিয়ে খাবে, এটাও হতে পারে। পোস্ত করেছিলেন? পোস্ত ভীষণ, আলু পোস্ত ভীষণ প্রিয়, ভীষণ। তো ওই ছেলেগুলো বলছে যে আমরা একটু আসছি, হ্যাঁ। তো বলছে তোর কোথায় যাচ্ছিস? তো বলছে ওই যে আসার সময়টা জঙ্গল দেখলে না আমাদের, তা বলছে তোদের বাথরুমে যেতে হয়, তোরা এখানে যা। তো বলছে না না না, এতগুলো ছেলে আমরা এই বিয়ে বাড়ি, ছোট্ট বিয়ে বাড়ি, এবং মেয়েটার অবস্থা খুব একটা ভালো নয়, যার কাছে বিয়ে করতে গেছে, এবং ছেলেটা কোনো রকম পণ টন কিচ্ছু নিচ্ছে না, অবস্থা ভালো না, এখানে কোথায় বাথরুমে যাবো, ওখানে, মানে বাহানা করে বাইরে যাবো। এবার তখন ওদের একটা গ্রামের লোক ওখানে ছিল, সে শুনেছে ব্যাপারটা, সে বলেছে না 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 না, তোমরা ওই জঙ্গলে যেও না, ওই বাঁশঝাড়ে যেও না। কেন? না ওই বাঁশঝাড়ে অনেক খারাপ কিছু আছে। আর যেই বলেছে ওদের তো আরো ইন্টারেস্ট বেড়ে গেছে, যে না খারাপ কি আছে দেখতে হবে, থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। তো ব্যাস, ওদের তো চোখ টিপাটিপি হয়ে গেছে যে হ্যাঁ এবার যেতেই হবে, মানে বিয়ে হচ্ছে, বিয়েটা দেখো তা নয়, ওরা সেই বাঁশঝাড়ে গিয়ে দেখবে কি আছে, কি এমন ওরা না করলো কেন, না করলে যেটা আগ্রহ বেড়ে যায়। ওরা বেশ সবাই যখন না করেছে, সবারই না শুনে হ্যাঁ করে ঘাড় নাড়িয়ে, যেই সবাই একটু বিয়েতে অন্যমনস্ক হয়ে গেছে, ওরা কিন্তু অনেক কিছু জোগাড় জানতি করতে হয়, তো বিয়েতে জোগাড় দিতে হয়। তাছাড়া বিয়েতে সবাই দেখছে বিয়েটা মন দিয়ে, বিয়ের সময় অনেকে খুব মন দিয়ে বিয়ে দেখে, ডিস্টার্ব করে না, পুরোহিতের মন্ত্রে গোলমাল হয়। হ্যালো সর্বজিৎ। তো ওর এরকম, ওরা কি করেছে, ওই বন্ধুদের গ্রুপটা ওই বিয়ের মণ্ডপ ছেড়ে ওই বাঁশঝাড়ে চলে গেছে, যে বাঁশঝাড়টা গ্রামের লোকেরা কেন বললো খারাপ। আর বহুদিন আগে গরুর গাড়িতে বরযাত্রী যে যাচ্ছে, টিমটিমে লণ্ঠন হ্যাজাক জ্বালিয়ে, বুঝতেই পারছো যে কত দিন আগেকার কথা। ওরা কিন্তু সেখানে কোনো ইলেকট্রিসিটির তো কোনো ব্যাপারই নেই, অন্ধকার গ্রাম, ওরা কিন্তু ঠিক পথ চিনে চিনে ওখানটা গেছে। এবার ওখানে গিয়ে ওদের যাই হোক, ওরা কিছু একটা ওদের কিছু মানে ড্রিঙ্ক তো তখন করতো না, সবাই একদমই করতো না, চলই ছিল না, ওদের এই আনন্দেই ওদের নেশা হয়ে গেছে। ওদের মধ্যে একটা সেই বাচ্চা, ওরা স্কুল লাইফে একটা ছেলে মানুষই ছিল যেটা, সেইটা জেগে উঠেছে। ওরা কি করছে, এ লুকোচ্ছে, ও লুকোচ্ছে, এ লুকোচ্ছে, ও লুকোচ্ছে, একে খুঁজছে, ও বলে এটা শীষ দিচ্ছে, এ করছে, এরকম করতে করতে ওরা সংখ্যায় বোধহয় 12 কি 13 জন ছিল। ওরা বলছে
যে আমরা ওখানে গিয়ে না টোটালি বিয়ে বাড়ির কথাটা আমাদের আস্তে আস্তে মাথা থেকে বেরিয়ে গেল। আমরা সারাক্ষণ ওই একে অপরকে খুঁজছি, একে অপরের পিছনে কি ধাপ্পা মানে দিচ্ছি, ধাপ্পা বলছি, মানে সে একদম ছেলে মানুষের মতন হয়ে যাওয়া। এবং একটা গোলক ধাঁধার মধ্যে যেন ফেঁসে গেছে। একটা গোলক ধাঁধা মানুষ যেমন ফেঁসে যায় না, সেরকম ফেঁসে যাওয়াটা, যে একে অপরকে, কিন্তু ওরা বলছে আমরা 10-12 জন গেছি, কিন্তু যেন মনে হচ্ছে জঙ্গলটার চারিদিক থেকেই কেউ শীষ দিচ্ছে। মানে অনেকটা, মানে 40-50 জন গেলে যেমন একটা সবাই শীষ দিলে আওয়াজ হবে, সবাই সবাইকে ডাকলে আওয়াজ হবে, তখন ওদের আর ব্রেন কাজ করছে না, মনে করছে হয়তো এখান থেকে শীষ দিয়ে ছেলেটা ছুটে গিয়ে ওখানে দাঁড়িয়েছে, ওখানে দাঁড়িয়েছে, ওখানে দাঁড়িয়েছে, এখানে দাঁড়িয়েছে, এখানে দাঁড়িয়েছে। কিন্তু ওদের কিন্তু ব্রেনই কাজ করছে না যে অতজন ওরা যায়নি, চারিদিক থেকেই যেন মনে হচ্ছে শীষ দিচ্ছে। আর ওরা বিয়ে বাড়িতে একটা দল গেছে, আবার রাত্রিবেলায় ফিরবে, ওরা কোথায় একটু খাবে, খিদে পেয়েছে, বিয়ে বাড়ির ভালো খাবার, ভালো মন্দ খাবার, সেসব ভুলে ওরা ওই টুকি টুকি খেলা। আরে বাবা, সেটা কতক্ষণ ভালো লাগবে? 1 ঘন্টা ভালো লাগবে, তারপরে তো তোমাকে বিয়ে বাড়িতে ব্যাক করতে হবে। ওরা কিন্তু খেলায় মগ্ন হয়ে গেছে। যেটা সব থেকে আশ্চর্যের ব্যাপার, বিয়ে বাড়িতে শোরগোল পড়ে গেছে যে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং ওদেরও মাথা থেকে বেরিয়ে গেছে যে ওরা কিন্তু ওই বাস ঝাড়ে যাবে বলেছিল। ওরা এদিক ওদিক এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে যে কোথায় গেল। খাওয়ার সময় হয়ে গেছে, রাত 10টা 10:30 হয়ে গেছে, কেউ খেতে আসছে না, আর ওরা তো খেলেই যাচ্ছে। আর মনে হচ্ছে যেন 40-50 জন ওদের সঙ্গে খেলছে, শীষ দিচ্ছে। এই করতে করতে অনেক রাত্রে যখন দূর থেকে গ্রামের লোকেদের গলার আওয়াজ পেয়েছে, তখন এরা শুনতে পেয়েছে যে এরকম একটা আওয়াজ আসছে, এবং এরা হ্যাঁ আমরা আছি। তখন তো সম্বিত ফিরেছে, আরে কি করছে, আর ভয়ও পেয়েছে, কারণ অল্প বয়সী ছেলে, এবার তো বাড়ির বড়দের কাছে বকা খেতে হবে। এখনকার এই সর্বজিৎ যে বয়সের ছেলে, এই বয়সের ছেলেরা বাড়ির বকা তো ভয় পায় না, কিন্তু তখনকার দিনে এই বয়সের ছেলেরা বাড়ির বকা খেতে ভীষণ ভয় পেত। এখনকার ছেলেরা বকা জিনিসটা মানে খুব কম, রেয়ারলি ভয় পায়, ভাই না। কিন্তু এই নয় যে উদ্ধত। এখনকার দেখো, যুগের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলায়। তখন না শাসনটা খুব বেশি ছিল, ওদের রীতিমতো মানে তো একদম বুক ধরপড় করতে শুরু করেছে যে কি হবে, এক্ষুনি তো চরম বকবে। কিন্তু যখন ওদেরকে গিয়ে সবাই মিলে ডেকেছে, তখন দেখছে রাত পেরিয়ে প্রায় ভোরের দিকে। ওরা সারাটা রাত ওই গোলক ধাঁধায় যে ঘুরেছে, ওদের না পেয়েছে জল তেষ্টা, না পেয়েছে ওদের কোনো রকম টয়লেট, না পেয়েছে খিদে, এমনকি ওরা ব্রেনও কাজ করেনি যে বিয়ে বাড়িতে ফিরতে হবে। এবং ওরা যেরকম শীষ আওয়াজ শুনেছে সেটা অতজন ছিলই না, এবং অনেকেই মাঝে মাঝে কিন্তু শীষ দেওয়া বন্ধ করে দিয়েছিল। মানে শীষ শুধু শুনেই যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে সবাই শীষ দিচ্ছে। আরেকজনও কিন্তু শীষ দেওয়া বন্ধ করে দিচ্ছে, কিন্তু ওর মনে হচ্ছে সবাই শীষ দিচ্ছে। এবং যখন এই কথাগুলো ওরা গ্রামের লোকেদের কাছে বলে, তখন তারা বলে যে এই জায়গাটায় তোমাদেরকে আসতে কেন না করলাম সেটা বুঝলে না? তা বললো না। তা বলে এই জায়গাটা একটা এমন জায়গা, জানি না কেন এই জায়গাটায় সন্ধ্যের পর থেকে কেউ আসে না, কারণ সন্ধ্যের পর থেকে এই জায়গায় এলে তার মাথা কাজ করে না, এবং ওইভাবেই গোলক ধাঁধায় সে ফেঁসে যায়। সে অন্যমনস্ক হয়ে বসে থাকে, ভ্যাবলা হয়ে যায়। সে বাড়ি ফেরার মানে তার সময় জ্ঞানটা যেন ওখানে এসে থেমে যায়, কোনো সময় জ্ঞান। হ্যালো শশী, আসনি কেন লাইভে? তোমাকে আমি বললাম লাইভ আছে, আমি ভাবলাম তুমি প্রথমেই জয়েন করবে, এলে না তো, পরে আসছো, রেকর্ড প্লে শুনে নিও। তো তখন ওদের কি বলেছে, তোমার বোঝো নেই, জায়গাটা ভালো না, জায়গাটা এলে জায়গাটায় হ্যাঁ এখন
ইউ লুক সো বিউটিফুল বলে কি হবে? এতক্ষণ কোথায় ছিলে তুমি? তোমাকে আমি বললাম, তোমাকে তখন আমি রেডি হচ্ছিলাম বলেই বললাম। একটা কারণে আমি ফেঁসে গেছিলাম। আমি এই যে মানে পয়েন্টস গুলো লিখেছি, ডায়েরিটা খুঁজে পাচ্ছিলাম না, তখন রেডিও হইনি। মানে আমি বারবার আচ্ছা রাতে কল করে বলেছি। তো আমি হ্যাঁ, এইবার ওদের বলছে তুমি জানো না এই জায়গাটা খুব খারাপ জায়গা, এখানে ওইও তো খারাপ। বললাম যে এখানে এলে চট করে যাওয়া যায় না, মানুষ এখানে এসে ভ্যাবলা হয়ে যায়। যেন বাচ্চাদেরকে তো এখানে আসতেই দিই না আমরা, দুপুরবেলা একদম রোদের মধ্যে নয়, রাতের অন্ধকারে তো নয়, তোমরা আসলে কেন? তখন এত যে রাত পেরিয়ে ভোরের দিকে হয়ে গেছে, ওরাও দেখো, ওদেরও বাড়ির লোকের দেখো, মানে বিয়ে বাড়ির লোকের কথা বলছি, ওদেরকে যারা বলেছিল বাঁশঝাড়ের কথা জিজ্ঞেস করেছিল, ওদেরও তো একবারও ব্রেনে আসা উচিত ছিল। থ্যাংক ইউ মিনস লট। তো ওদেরও তো বোঝা উচিত ছিল যে ওরা বাঁশঝাড়ে থাকতে পারে, ওরা কাছের জায়গা ছেড়ে দূরে দূরে জায়গা, এমনকি পুকুরে পর্যন্ত খুঁজেছে যে কেউ সাঁতার কাটতে পারে না, ওরা কি ডুবে গেল, এরকম চিন্তাও করেছে। গ্রামের ছেলেরা তখন ম্যাক্সিমাম সাঁতার কাটতে পারে, তবুও মানে মনে হয়েছে রাতের অন্ধকারে। কিন্তু এই জায়গাটায় ওদের মাথায় কিন্তু কাজ করেনি, কারণ ওদের যে সারা রাত, ওদেরকে যে এই মানে খেসারত দিতে হবে, ওদেরকে তো সারা রাত ওই গোলকধাঁধায় ঘোরাবে। তখন ভোরবেলায় ওদেরকে নিয়ে গিয়ে প্রায় মানে রাত শেষের দিকে, বিয়ে তো কখন হয়ে গেছে, তখন বাসি বিয়ের মানে জোগাড় চলছে, তখন গিয়ে ওরা স্নান টান করে, গোটা গায়ে তো ধুলো কাদা, মানে কিরকম একটা নোংরা হয়ে গেছে, ওরা তো বুঝতেও পারেনি যে এতক্ষণ যে ছিল দাঁড়িয়ে। তখন পা টন করছে, কোমর টন করছে। আমার দাদুর ভাইরা বলেছিল এটাই, দাদুর ভাই বলেছিল যে জানিস তো আমরা যে অতগুলো ছেলে অতক্ষণ ধরে ওই একটা ছেলে মানুষই খেলা খেললাম ওখানে, সত্যি যে জায়গাটা খারাপ, আমাদেরকে একটা অদ্ভুত টান, অদ্ভুত আকর্ষণে যে আটকে রাখলো, আমাদেরকে সবকিছু ভুলিয়ে দিল, খিদা তৃষ্ণা, আমাদের যে একটা নেচার কল, সমস্ত কিছু ভুলিয়ে দিল। আমরা যে বিয়ে বাড়িতে যাবো, ফেরার টান, অত যে রাত পেরিয়ে ভোরের দিকে এসে গেছে আমরা বুঝতে পারিনি। এমনকি বিয়ে বাড়ির লোকেরাও আমাদেরকে খুঁজতে শুধু এখানটায় আসেনি। যাই হোক, আলটিমেটলি ওরা সকালবেলায় ওরা যখন আসলো, তখন ওরা আসার পর বিয়ে টিয়ে নিয়ে তখন সকালবেলায় আবার ফিরলো, কারণ সূর্য ওঠার পর আর রাত্রিবেলা ওরা ফেরেনি, সূর্য ওঠার পর তখন ফিরেছিল। এবং এই জিনিসটা ওদের কাছে অদ্ভুত লেগেছিল যে একটা মানুষকে সময় তার যে বর্তমান অবস্থান, সে কোথায় আছে, তার পারিপার্শ্বিক পরিস্থিতি সবকিছুকে যে ভুলিয়ে দিতে পারে, শুধু কি জায়গাটার খারাপ বলে, কি থেকে কি হয় সেটা আমরা কেউ জানি না। অনেকক্ষণ বকবক করলাম, অনেকক্ষণ গল্প করলাম, আজকে এই পর্যন্তই। আবার নেক্সট বুধবার আমি আসতে পারবো না, হয়তো আমি তারপরের বুধবার আসবো। নেক্সট বুধবার আমি গল্প বলবো না, একদম 15 দিন পর দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। এবং নতুন বছর আসছে, বাংলা নতুন বছর, ওই একটা দিনে যেন আমরা বাঙালি সাজ সেজে নিজেকে বাঙালি প্রমাণ করার চেষ্টা না করি। আমরা বাঙালি মনে প্রাণে অন্তরে রক্তে রক্তে, সেটা যেন সারা বছর মনে রাখি। এইটাই আমার অনুরোধ। ওই একটা বছর লাল পেরে শাড়ি পরে বা ধুতি পরে কিছু হয় না। যেমন 22শে ফেব্রুয়ারি একটা দিন, ওই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, ওটাই কিছু হয় না। জিনিসটাকে মনে রাখতে হয়, জিনিসটাকে মর্মে মর্মে উপলব্ধি করতে হয়। আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা, আমরা যেন আর কখনো কাউকে, নিজেরা তো করবোই না, এরকম গর্ব করি না, এরকম বোকার মতন গর্ব করি না যে বাংলাটা ঠিক আসে না, আমার ছেলেরা না ঠিক বাংলাটা বলতে পারে না, ভীষণ মানে বাংলাটা নিয়ে প্রবলেম, এটা যেন না করি। নিজেদের সন্তানদের আগে যেন মাতৃভাষাটা শেখায়, কারণ মাতৃভাষা যদি ভুলে যায় তাহলে মায়ের সঙ্গে টানটাও তারা একদিন ভুলে যাবে। মিলিয়ে নিও কথাটা। শুভরাত্রি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.